আজকেই শেখ হাসিনা বাংলাদেশ দখল করবেন, এইদিকে ডক্টর ইউনূস পদত্যাগ করেছেন, বিপদে পড়ে গেছেন সমন্বয়করা। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসের পদত্যাগ সহ বেশ কয়েকটি দাবিতে হরতাল করার নির্দেশ দিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 20 তারিখের পর কি হয়? ডক্টর ইউনূস কোন পথে পালায়? প্রশাসনকে ঠেলে তারা বেরিয়ে গেল, তারা প্রশাসনকে কোনো পাত্তাই দিচ্ছে না। আসলে কি করতে যাচ্ছে, কি হরতালের ডাক দেওয়া হয়েছে এবং একটা অডিও ক্লিপ আছে। আমি জানি না বাংলাদেশ সরকার তো না, সমস্ত আদালত আসলে এটা করেছেন। আমার কাছে একেবারে অপ্রয়োজনীয় একটা সিদ্ধান্ত মনে হয় যে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিধিনিষেধ আছে, ফলে বাংলাদেশের মিডিয়াতে আমরা ঠিকঠাক মতো পাই না। তিনি একটা অডিও কল আছে, সেটা নিয়ে কথা বলবো, হরতাল নিয়ে কথা বলবো। তার আগে আরেকটা অডিও কল তার আমাদের সামনে এসছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকী। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম। কোন দিকে যাচ্ছে বাংলাদেশ, কি হতে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ অবস্থান, কেন বাংলাদেশকে নিয়ে এইভাবে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে, সর্বশেষ আপডেট জানার জন্য অবশ্যই আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। প্রশাসনকে ঠেলে তারা বেরিয়ে গেল, তারা প্রশাসনকে কোনো পাত্তাই দিচ্ছে না। আসলে কি করতে যাচ্ছে ছাত্র জনতা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রশাসন তাদেরকে আবার ব্যারিকেড দিচ্ছে, এখানে ব্যারিকেড দিয়ে রাখছে, তাদেরকে মন্ত্রণালয় থেকে যেতে দিচ্ছে না। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধস্তাধস্তি হচ্ছে পুলিশের সাথে কি পরিমাণ পুলিশকে পুরো উত্তাপ উত্তেজনা ছড়াচ্ছে। আমরা প্রশাসনকে ছাড়িয়ে তারা এখন সচিবালয়ের দিকে যাচ্ছে। আসলে কি হবে বা প্রশাসন কি তাদের কোনো আঘাত বা পাল্টা আঘাত করবে কিনা আমরা এটা ট্রাই করবো। এখানে আমরা দেখছি যে ছাত্ররা যাচ্ছে, তাদের দিকে সামনে প্রশাসন যাচ্ছে, সামনে কি করবে প্রশাসন। আজ 18 জানুয়ারি, আজ একটা হরতাল আছে, আমরা কি সবাই জানি? হরতাল ডেকেছে একটা সংগঠন, একটা ফেসবুক পেজ, আমরা এভাবে বলবো। আওয়ামী লীগের লোকজন এখন ফেসবুক পেজ থেকে ক্যাম্পেইন করছে, দ্য এ টিম বা এরকম কিছু একটা নাম। পেজটা ঢুকলাম এবং ঢুকে দেখলাম ওখানে এখন পর্যন্ত 74K ফলোয়ার্স, 63K লাইকস। আমি যখন ভিডিওটা করছি, মানে কথাটা এই জন্য বললাম যে আওয়ামী লীগের লোকজন ও পেজটাতে লাইক বা ফলো করছে না, অনেক বেশি দিন হয়ে গেছে তারা, তারপরও তাদের লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক আছে, লোকজন আছে, তারাও এটা লাইক করছে না। কারণ এটা যে ধরনের প্রোপাগান্ডা তারা মাঠে আনতে চায় সেগুলো আনছে ভারতীয় মিডিয়া যা করে, একদম এটা একটা বাংলাদেশি লোকজন ভারতীয় ওই তৃতীয় শ্রেণীর মিডিয়াগুলো যা করে সেরকম একটা প্ল্যাটফর্ম। যাই হোক, সেখান থেকে হরতালের ডাক দেওয়া হয়েছে এবং একটা অডিও ক্লিপ আছে। আমি জানি না বাংলাদেশ সরকার তো না, সমস্ত আদালত আসলে এটা করেছেন। আমার কাছে একেবারে অপ্রয়োজনীয় একটা সিদ্ধান্ত মনে হয় যে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিধিনিষেধ আছে, ফলে বাংলাদেশের মিডিয়াতে আমরা ঠিকঠাক মতো পাই না। তিনি একটা অডিও কল আছে, সেটা নিয়ে কথা বলবো, হরতাল নিয়ে কথা বলবো। তার আগে আরেকটা অডিও কল তার আমাদের সামনে এসছে, সেখানে তিনি 5 আগস্টে একটুর জন্য বেঁচে গেছেন। তিনি 21 আগস্টের কথা বললেন, তিনি
কোটালীপাড়া কোথায় যাবে যে বোমা বাতা হয়েছিল সেটার কথা বললেন, এবং 30-35 মিনিটের জন্য তিনি কোনো রকমে বেঁচে গেছেন, তাকে হত্যার পরিকল্পনা হয়েছিল। এটা সত্যই মবের সামনে যদি উনি করতেন, আমি বহুবার বলি যে কারো মৃত্যু এরকম মবের হাতে আমি কোনোভাবেই একসেপ্ট করি না, কিন্তু উনি আসলে কি অবস্থা ওনার হতো এটা বুঝতেই পারি। মানুষের সম্মিলিত ক্ষোভ, ক্রোধ কোন জায়গায় পৌঁছেছে তিনি নিশ্চয়ই বুঝতে পারেন, আমরাও বুঝতে পারি। গণভবনকে সবাই যা করেছে, শেখ মুজিবের স্ট্যাচুর উপরে সেই ক্ষোভগুলো শেষ পর্যন্ত মানুষ উগরে দিয়েছে, খুবই লজিক্যাল কারণে। কিন্তু ক্ষোভ উগরানো এবং ব্যক্তির উপর আক্রমণ, সেটা নিয়ে বিভিন্নতা আছে। যাই হোক, তিনি বেঁচেছেন এবং তিনি বলছেন, আল্লাহর নাম নিচ্ছেন, মানে মানুষের মুখে, মানে শেখ হাসিনার মুখে আল্লাহর নাম শুনছি, এবং আল্লাহ রহমতে তিনি এবং তার বোন বেঁচে গেছেন এবং এবং তাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ, তাকে দিয়ে কিছু করাবেন বলে। এই হচ্ছে সেই অডিও কলে তিনি বলছেন। একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারেন, মানে লিস্টটি এটা সরিয়ে রাখি যে আমরা তার মধ্যে কোনো অনুতাপ, অনুশোচনা, রিমোর্স আসবে আমরা মানলাম না, ঠিক আছে, কিন্তু তিনি আবার বলছেন। তবে এইটুকু আমি মনে করি আল্লাহ তাকে আসলে একটা বিশেষ কারণে বাঁচিয়ে রেখেছেন বলে আমিও মনে করি। সেটা হচ্ছে এই, তিনি যতদিন বেঁচে থাকবেন তার এই ক্ষমতা হারানোর, তার পালাতে বাধ্য হওয়ার এই যে স্মৃতি, এটা তাকে প্রতিদিন মৃত্যুর যন্ত্রণা উপহার দেয়। ইয়েস, আই মিন ইট। তার মতো মানুষ, একটা সাইকোপ্যাথ, আটারলি একটা হিউব্রিস সিনড্রোমে ভোগা মানুষ, তার কাছে আসলে মৃত্যুর চাইতে এটা ভয়ঙ্কর। তাকে জনরোষের মুখে লেজ গুটিয়ে পালাতে হয়েছে, এটা প্রতিটা দিন মৃত্যুর মতো। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন আসলে ওই কারণে, মৃত্যুর চাইতে আরো তীব্রতম, ভয়ঙ্করতম কষ্টের মধ্য দিয়ে তাকে নিয়ে যাবেন। একটা মানুষ বাংলাদেশের সম্রাজ্ঞী ছিলেন, যা বলতেন, যা করতেন, যা চাইতেন সব হতো। চারপাশে সব তোষামোদি করা লোকজন, চারপাশে সব মোসাহেব, হাত কচলানো লোকজন, মানে তার নিজকে একটা হিউব্রিসে যেটা নিজকে গডের পর্যায়ের কিছু মনে হয়, সেই মানুষটার এই পতন, তাকে এখন ভারতে পালিয়ে থাকতে হয়, পালিয়ে আছেন, এবং সেটা নিয়ে এক ধরনের বন্দিত্ব, তুই চাইলেই অনেক কিছু করতে পারছেন না, মৃত্যুর চাইতে বেশি কিছু। যাই হোক, একটা সংগঠন, সেই সংগঠনটা আবার শেখ হাসিনার একটা অডিও ক্লিপ আসছে আরেকটা, সেটাতে তিনি বলছেন যে প্রতিবাদ করতে, এবং প্রতিবাদ যদি বাধা দেয়া হয়, বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করতে বলেছেন। ওই হরতাল ডাকার মধ্যে সেই ইস্যুগুলো আছে, আমি আওয়ামী লীগের একটু ক্যাম্পেইন করে দিচ্ছি, সেটাই আসছি। তো ওখানে বলা হয়েছে এগুলো যদি বাধা দেওয়া হয় তাহলে তাৎক্ষণিকভাবে হরতাল ডেকে দিতে হবে, এবং হরতাল ডেকে দেওয়ার জন্য 18 তারিখে হরতাল করতে পারো। মজার ব্যাপার হচ্ছে হরতাল 18 তারিখ শনিবার পড়ছে, বাংলাদেশে ছুটির দিনে সাধারণত হরতাল। এটার আবার একটা জাস্টিফিকেশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে কারো কারো, এবং দু একজন আওয়ামী সকল্ড সুশীল বুদ্ধিজীবী গর্ত থেকে মাথা তুলে আবার এটা হরতাল ডাকা শুরু হয়ে গেছে, এই সরকারের এবার খবর আছে। এই প্রসঙ্গে আগে একটা কথা একটু বলে রাখি, এই সরকার বা ভবিষ্যৎ যে কোনো সরকারের বিরুদ্ধে হরতাল ডাকা হতে পারে, এই সরকারের বিরুদ্ধে পারে, কোনো সমস্যার কিছু নাই। এই সরকার, আমি মনে করি তাদের নির্বাচনী ম্যান্ডেট না থাকলে অত্যন্ত গণতান্ত্রিক মানসিকতার সরকার, বা অনেক ক্ষেত্রে অনেক বেশি গণতান্ত্রিক কিনা আমরা সেই প্রশ্নও করছি। সুতরাং হরতাল হতেই পারে, এবং এর মানে এই না যে সরকারের তাতে পতন হবে বা ভবিষ্যৎ কোনো সরকারের হবে। যাই হোক, এখানে কিছু দাবি দাওয়া তাদের আছে। দাবি দাওয়াগুলো হচ্ছে এইরকম: বর্ধিত ভ্যাট প্রত্যাহার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, হামলা নির্যাতন বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার, রাজবন্দীদের মুক্তি, আগুন সন্ত্রাস বন্ধ, অবৈধ ব্যর্থ ইউনূসের পদত্যাগ। উক্ত হরতাল পালনের জন্য সর্বসাধারণকে অনুরোধ জানাচ্ছি। আর টাইটেল হচ্ছে অবৈধ দখলদার ইউনূস প্রশাসনের নতুন ভ্যাট নীতির প্রতিবাদে 18 জানুয়ারি সকাল সন্ধ্যা সারা বাংলাদেশে হরতাল। তো এই ডাকের পর যেটা হওয়ার কথা, আমরা কিছুদিন আগে আওয়ামী লীগের এক বা ছাত্রলীগের এক নেতার একটা ফেসবুক স্ট্যাটাস, এটা জেনুইনলি তিনি দিয়েছেন কিনা জানি না, কিন্তু খুব ভাইরাল হলো, এবং আমরা অনেকে এটা নিয়ে স্যাটায়ার করি। যার যার অবস্থান থেকে, বর্গজ দিয়ে যার যার অবস্থান থেকে পালানোর কথা বলা হচ্ছে। তো আমরা এখন মনে হয় তাদের এটা লেখা দরকার ছিল, যার যার অবস্থান থেকে মাঠে আওয়ামী লীগের নেমে আসা উচিত, তাদের এই হরতাল সফল করতে হবে। তো তারা অবশ্য ডাকছেন সর্বসাধারণের সবাইকে। এই সংগঠনটা তাদের এই হরতালের ক্ষেত্রে বলছেন যে এটা আওয়ামী লীগের কিছু না, এটা এই সংগঠনটা, মানে এটিএম বলাতে মনে পড়ে আমরা ছোটবেলায় একটা
সিরিজ দেখতাম, দ্য টিম, তারা অনেক অ্যাসাইনমেন্ট নিয়ে যায়, প্রচুর গোলাগুলি করে অবশ্য আওয়ামী লীগের লোকজনের এটিম, সেই গোলাগুলির এটিম হইতেই পারে, তারা অলরেডি এটিম হয়েই গেছে। যাই হোক, তারা বলছেন এখানে যেটা আওয়ামী লীগের কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনের ডাক না, তবে তারা চাইলে পার্সোনালি আসতে পারেন, তাদের জন্য এটার প্রস্তুত আছে, তারা আসতে পারেন না, কিন্তু জনগণকে তারা ডাক দিয়েছেন। আচ্ছা ফাইন, জনগণ তাদের হয়ে তাদের ডাকে ভ্যাটের বিরুদ্ধে নামবে। এইটা কথা বলে রাখা ভালো, ভ্যাট বিশেষ করে এমন কিছু পণ্যের ওপরে ভ্যাট বসানো হয়েছে যেগুলো অবশ্য আমরা এর মধ্যে দেখছি যে সরকার পুনর্বিবেচনা করছে, কিন্তু এগুলো বসানোই খুবই অন্যায় হয়েছে এই অর্থনৈতিক সংকটে মানুষের নাভিশ্বাসের মধ্যে। তারা এগুলো দাবি করছেন, করে তারা জনগণকে নামতে বলছেন। মানে আওয়ামী লীগের একটা জিনিস মনে রাখা দরকার, শেখ হাসিনারও মনে রাখা দরকার, যে যদি জনগণকে তারা মাঠে নামাতে চায় তাহলে তাদের কিন্তু চুপ থাকতে হবে। তারা যে বিষয়ে জনগণকে ডাকবে বা মাঠে নামতে বলবে, অনিবার্যভাবেই মানুষ তার উল্টোটা করবে, এবং তাদের লোকজনের মাঠে নামার সাহস এই দেশে বহুদিন হবে না। কারণটা এই নয় যে লোকজন গিয়ে তাদেরকে ঝামেলায় ফেলবে, এইটা প্রচুর মানুষজন ফেরারি বিভৎস সব অপরাধ করে তারা পালিয়ে আছেন, পালিয়ে থেকে তারা যার যার অবস্থানে থেকে গর্তে লুকিয়ে আছেন, দেশে বা দেশের বাইরে। সুতরাং তাদের বেরিয়ে এলে এই বিচারের মুখোমুখি হতে হবে, তারা সেটা থেকে বাঁচতে পারাই তাদের জন্য যথেষ্টের ব্যাপার, বেশি ব্যাপার। কিন্তু না, তারা ডাকছেন। আর আওয়ামী লীগের যদি নিচু পর্যায়ে কেউ কেউ আসে, বাকিরা তো সুন্দর মতো বড় বড় নেতারা বিদেশে পালিয়ে আছেন, আবারও আওয়ামী লীগের নিচু পর্যায়ের কিছু নেতার জীবনকে এই অর্থে বলছি যে তাকে মেরে ফেলা হবে, তার ভবিষ্যৎ জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা। ঝুঁকি হচ্ছে তারা পালিয়ে টালিয়ে আছে, এখন তাদেরকে আরো ঝুঁকির মধ্যে সামনে ফেলে দেওয়ার চেষ্টা, এগুলো করছেন তারা দূরে বসে বসে। কিন্তু এই ডাকার মধ্যে, এই বক্তব্যের মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা আমাদের সামনে আসলো সেটা হচ্ছে শেখ হাসিনার নির্লজ্জতা। একটা মানুষ কতটা নির্লজ্জ হলে এই বিভৎস ঘটনার পরও এই রকম আহ্বান জানান, এইরকম বক্তব্য দেন, এবং তিনি somehow মনে হতে পারে যে তার ডাকে জনগণ আসবে এবং অন্য একটা সংগঠনের নামে হরতাল ডাকানো হচ্ছে। তারা শেখ হাসিনার ডাকা হরতাল বাংলাদেশে শেখ হাসিনার হয়ে ডাকছেন, আওয়ামী লীগ ডাকেনি। কিন্তু এটা নতুন একটা ব্র্যান্ডিং, সেটার মাধ্যমে তারা সামনে আসার চেষ্টা করছে। দারুণ সরগোল টরগোল করছেন। আমি পেজটা চিনতাম না, এই হরতালের ইস্যুর কারণে ঢুকলাম এবং দেখলাম বেশ রাজা উজির মারছেন তারা ওখানে বসে বসে, বহু কিছু করে ফেলবেন ইত্যাদি ইত্যাদি। আর হয়তো সামনে খোয়াব দেখছেন 20 তারিখ ট্রাম্প আসবে, ট্রাম্প আসলেই বিরাট কিছু করে ফেলবেন তারা, ইত্যাদি ইত্যাদি। বটম লাইন হচ্ছে এই যে শেখ হাসিনা কথা বলুক, আমি আগেও বলেছি এটা পাবলিশ করা যাতে আমাদের দেশে সমস্যা তৈরি করা না হয়, কিন্তু সরকারের দিক থেকে এই দুটো ইস্যুকে নিয়ে যে উনি হরতাল ডাকতে বলছেন, বাংলাদেশের রাজনৈতিক কর্মসূচি দিচ্ছেন, মানে শেখ হাসিনা তার সীমা, রেড লাইন বহুদিন থেকে ক্রস করছেন, এবার আরো ক্রস করে যতটুকু গিয়েছিলেন এবার তার চেয়ে বেশি দূরে গিয়েছিলেন। আমরা যদি ক্রনোলজিটা একটু দেখি, তিনি প্রথম ফোন কতগুলো রেকর্ড করিয়ে ফাঁস করতেন, সামনে ছেড়ে দিতেন। ফাঁস বলতে এই, পরের ধাপে ঘোষণা দিয়ে বক্তৃতা করছিলেন বিভিন্ন বিদেশি শাখা আওয়ামী লীগের, যুক্তরাজ্য শাখা, আমেরিকার নিউ ইয়র্ক শাখা বা এরকম আর কোনো শাখা, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতা করবেন, উনি আবার নামের সাথে এমপি লিখবেন, সেই জায়গায় ছিল। এখন তিনি বাংলাদেশের রাজনৈতিক কর্মসূচির মধ্যে সবচেয়ে এক্সট্রিম বলে যেটা আমরা মনে করি বাংলাদেশে, সেটা হচ্ছে হরতাল। মানে শনিবার হলেও শনিবারের হরতাল ডাকার পেছনে কারণ দিচ্ছেন তারা যে এটা দেশের অর্থনীতির ক্ষতি শেখ হাসিনা চান না। মানে দেশের সবচেয়ে বড় ডাকাত, ইতিহাসে বাংলাদেশে এত বড় ডাকাত আসবেও বলে আমি বিশ্বাস করি না। এই অঞ্চলে এত বড় ডাকাত, পুরো বংশ ধরে ডাকাত, দল এবং পরিবার মিলে এত বড় ডাকাত আর কেউ ছিল না। সে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে শনিবার হরতাল ডাকছে বলে বলছে। হোয়াট এভার ইট ইজ, এটা ব্যাখ্যা দিচ্ছে ওই তার হয়ে যারা এই মাঠে সব কথাবার্তা আনছেন তারা বলছেন। তো যাই হোক, যেটা বলছিলাম, তিনি এখন রাজনৈতিক কর্মসূচি দিচ্ছেন। আমার মনে হয় এটা নিয়ে বাংলাদেশের ভেতরে শোরগোল হওয়া দরকার প্রচুর, এবং আমাদের সরকার যেটা করতে হবে, ভারতকে যথেষ্ট শক্ত বার্তা সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, কিন্তু এটা কন্টিনিউ করতে হবে। এটার জন্য যেটা হতে পারে, একটা নোট ভার্বাল পাঠানো হয়েছে শেখ হাসিনাকে চেয়ে, কিন্তু এসব কর্মকাণ্ডের কারণে এটা রিপিট করতে হবে, বা আরো কি টাফার স্টেপস
নেওয়া যায় তারা সেগুলো সবগুলো নেবেন। তাদেরকে এটা নিতে হবে এবং সরকারকে এই চাপটা এভাবে জারি রাখতে হবে। শেখ হাসিনার মুখ বন্ধ রাখতে হবে। একটা ডাকাত, একটা মাফিয়া পালিয়ে গেছে, মাথা নিচু করে থাকবে, চুপ থাকবে। কথা বলার ভালো দিক আছে, আবারও বলছি, এটার মধ্যে একটা পরস্পর বিরোধী ব্যাপার আছে। এই বিভৎস দানব যতবার কথা বলবে তত বেশি এই দেশের মানুষের ওই স্মৃতিগুলো সামনে আসবে, তার অসভ্যতা সামনে আসবে, নির্লজ্জতা সামনে আসবে। আল্লাহর নাম নেয় তার মতো একটা বর্বর, এবং তাকে বাঁচিয়ে রেখেছে আল্লাহ কিছু করানোর জন্য। এইসব বক্তব্য যত মানুষ শুনবে, আমি যখন শুনছি আমার গা রিরি করছিল ঘৃণায়। সেগুলো কিন্তু পজিটিভ আমাদের জনগণের জন্য। আওয়ামী লীগ যদি দলটা ন্যূনতম ঘটে বুদ্ধি থাকতো, শেখ হাসিনার মুখটা বন্ধ রাখতে চেষ্টা করতে পারতো, কিন্তু তার মুখ তো আর বন্ধ রাখানো সম্ভব নয়। হিউব্রিসে ভোগেন, ওনার কোনো ভুল নেই, ওনার কোনো সমস্যা নেই। যাবতীয় সমস্যা যদি কিছু করে থাকে তার দলের কিছু লোক পারে নাই যথেষ্ট গুলি করতে, যথেষ্ট মারতে, পুলিশ বা মিলিটারি শেষ পর্যন্ত কথা শুনে দোষ তাদের, ওনার তো দোষ নেই। সো ওনার এই কথাগুলো পজিটিভ, কিন্তু আবার একই সাথে স্ট্র্যাটেজিকলি সরকারের তার মুখ বন্ধ করতে হবে। সরকারকে যথেষ্ট টাফ, সরকার হয়েছে আরো যথেষ্ট টাফ আচরণ করে যেতে হবে, এই একটা পয়েন্ট অ্যাটলিস্ট। গেল 4 থেকে 5 দিন আগে আপনার ভারতের বিজেপির একজন নেত্রী তিনি বলছিলেন, দেখেন 20 তারিখের পর কি হয়, ডক্টর ইউনূস কোন পথে পালায়, কোথায় থেকে কি ছুটে যায়, পরিস্থিতি কি হয়। তো ওই বক্তব্যটাকে অনেকে আমরা হালকা নিয়েছিলাম। তবে আজকে ভারতে এই মুহূর্তে অবস্থানরত শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, পলায়নরত আছেন এই মুহূর্তে। তো সেইখান থেকে তার নতুন করে একটা কল রেকর্ড ফাঁস হয়েছে। তো সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী তার এই ধরনের ফোন আলাপ বা এই ধরনের বক্তব্য কিন্তু আমরা সরাসরি প্রচার করতে পারছি না। তো সেই ফোন আলাপে আগামীকালকে মানে 18ই জানুয়ারি সম্পর্কে একটা বিশেষ নির্দেশনা আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই নির্দেশনাকে বাস্তবায়ন করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা কতটা প্রস্তুত আছেন। মিডিয়া প্ল্যাটফর্মে প্রস্তুত থাকা আর রাজপথে প্রস্তুত থাকার মধ্যে কতটুকু পার্থক্য, সেটা বিগত সরকারের সময় আমরা দেখেছি যে অনলাইনে বিএনপি জামাত খুবই অ্যাক্টিভ ছিল, কিন্তু রাজপথে আসলে তাদের অ্যাক্টিভিটি খুব বেশি দেখা যায়নি। তো এখন সোশ্যাল মিডিয়াতেও আওয়ামী লীগের নেতাকর্মীরা যথেষ্ট অ্যাক্টিভ। আমাদের চ্যানেলে বা ইউটিউবে, ফেসবুকে যে যেখানে দেখেন সেখানে আমরা কমেন্টগুলো দেখি। কিন্তু আগামীকালকে আসলে একটা পরীক্ষা হতে যাচ্ছে আওয়ামী লীগের শক্তিমত্তা আসলে কতটুকু এখন এই মুহূর্তে মাঠ পর্যায়ে আছে। দর্শক, আগামীকালকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় সেমিনার, মানববন্ধন, বিভিন্ন ধরনের সভা এগুলো করার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা, এবং কি তার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে রাজপথে নামারও আহ্বান জানিয়েছেন। তো রাজপথে নামার আহ্বান কেন জানালেন? এটার পিছনে তিনি বেশ কিছু কারণ এনেছেন। যে ডক্টর ইউনূস সরকারের এই যে ক্ষমতা গ্রহণ, এটাকে অবৈধ দাবি করে তিনি বলছেন যে এই মুহূর্তে দেশে এই যে অপ্রত্যাশিত ভ্যাট তৈরি করা হয়েছে বা কর আরোপ করা হয়েছে, তার উপরে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে মিথ্যা মামলা, হামলা হচ্ছে, মব জাস্টিস হচ্ছে, বিভিন্ন জায়গায় তাদের বাড়ি ঘরেও আপনার নানান ঘটনা ঘটছে, অনেকে হত্যা হয়েছেন, আহত হয়েছেন। তারপরেও নানান ধরনের ঘটনাগুলো যেগুলো ঘটছে সেগুলোর পাশাপাশি নিত্য পণ্যের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই সকল কিছু মিলিয়ে আগামীকালকে তিনি তার নেতাকর্মীদেরকে মাঠে নামার নির্দেশ দিয়েছেন। এখন তারা কি মাঠে নামতে পারবে? প্রশাসন অথবা লোকাল পিপল আওয়ামী লীগকে এত দ্রুত মাঠে নামার কি সুযোগ দিবে? যদি সুযোগ না দেয় সেইটারও তিনি বিকল্প দিয়ে রাখছেন যে যদি না মানে নেতাকর্মীরা রাজপথে নামতে না পারে তাহলে হরতাল পালন করতে। এখন দীর্ঘ একটা লম্বা সময় ধরে আমরা যদি দেখি বাংলাদেশে হরতালের যে কালচার সেটা কিন্তু উঠে গেছে, আর এটাকে উঠানোর পিছনে সবচেয়ে বড় ভূমিকা আওয়ামী লীগের রাখছিল। যে হরতাল নামে ছিল কিন্তু কাজে আসলে কোথাও কোনো হরতাল আমরা দেখিনি। হরতালের মধ্যে গাড়ি ঘোড়া, ব্যবসা প্রতিষ্ঠান সবই চলছে। একটা সময় বাংলাদেশে হরতাল সার্বজনীনভাবে পালিত হতো যখন জনগণ সেই হরতালের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করত। এখন আগামীকালকে যে হরতাল অথবা এই যে রাজপথের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নামার জন্য তিনি নির্দেশ দিয়েছেন, সেখানে আসলে কতটুকু আপনার মানে মানুষ কানেক্ট করতে পারবে? বিশেষ করে জনগণের কথা বাদে দিলাম, আওয়ামী লীগের নেতাকর্মীরা কত পার্সেন্ট আগামীকালকে মাঠে থাকবে? বিশ্লেষকদের কেউ কেউ বলছেন যে শেখ হাসিনার এই ধরনের সিদ্ধান্ত এই মুহূর্তে এটা হচ্ছে বোকামি। কারণ আওয়ামী লীগ সম্পর্কে মানুষ এত দ্রুত
গত 16 বছরের যে ইফেক্ট আছে বিভিন্ন জায়গায়, আপনার পুলিশ প্রশাসন বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে জুলাই আগস্টে যে ভূমিকা ছিল, তো সেগুলো মানুষ এত দ্রুত কিন্তু ভুলা যায় নাই। আস্তে আস্তে মানুষ ভোলা শুরু করছে অনেক কিছুই। রাজনীতির মাঠে একদল অন্য দলকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আওয়ামী লীগ শুধুমাত্র আলোচনায় আছে। কিন্তু আওয়ামী লীগের এই মুহূর্তে এই ধরনের সিদ্ধান্ত, হরতালকে বাস্তবায়ন করা, রাজপথে নামা, একটা পাল্টাপাল্টি অবস্থানে যাওয়া, এগুলোকে মানুষ এই মুহূর্তে পছন্দ করছে না। আবার কেউ কেউ বলছেন যে না, নিজেদের অস্তিত্ব জানানোর জন্য আওয়ামী লীগকে মাঠে নামা উচিত। এখন কোনটা উচিত কোনটা অনুচিত, কতটুকু মাঠে নেমে টিকতে পারবে বা শক্তি সাহস আছে, তবে আমার মনে হয় আর কি আগামীকালকে হরতাল পালিত হবে না। ইভেন সারা বাংলাদেশেও আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা যাবে না। হয়তো ফেসবুকে আমরা ঝটিকা কিছু ভিডিও দেখতে পারি, কারণ আওয়ামী লীগের মানসিক শক্তি যেটা, সেটা ভেঙে গেছে। বিএনপির সময় দেখতেন না যে রিজভী সাহেব মিছিল ডাক দিতেন, তো তিনি সহ হাতে গোনা 3-4জন মানুষ থাকতো, দৌড়ের উপর করতেন, আবার দৌড়ের উপর ভাগতেন, কেন পুলিশ চলে আসতো। সাংবাদিকদের ক্যামেরা থাকতো 20টা, বিএনপির নেতাকর্মী থাকতো 4 থেকে 10টা। তো কেন থাকতো? কারণ পুলিশই আপনার গ্রেপ্তার অভিযান চলতো। তো এই সিস্টেমে নিশ্চয়ই এখন এই সরকারও ডিল করবে। তো সেই বিষয়টাকে মোকাবেলা করে আওয়ামী লীগ কালকে মাঠে নামবে, হরতাল করবে, আন্দোলন করবে। আমার মনে হয় যে এটা আসলে 0% চান্স আছে। ইভেন এই মুহূর্তে এই ধরনের সিদ্ধান্ত, আমিও ব্যক্তিগতভাবে মনে করি এটা টু ফাস্ট। আওয়ামী লীগের এই ধরনের সিদ্ধান্ত বা বিভিন্ন সময় বিভিন্ন নেতাকর্মীরা অনলাইনে যে বক্তব্যগুলো দিচ্ছেন, বিশেষ করে যারা পলাতক অবস্থানে আছেন, তাদের এই বক্তব্যগুলোতে আওয়ামী লীগ সম্পর্কে মানুষ যখন একটু ভুলতে গেছে, তারা কিন্তু এই মরা মুর্দাগুলোকে আবার খাড়া করে দিচ্ছেন, আর এটাতে নিজেদের জন্যই ক্ষতির কারণ হচ্ছে। সবুরে মেওয়া ফলে, মেওয়ার জন্য সবুর করতে হবে। দেখা যাক কি হয় কালকে। না, ভালো থাকবে। তো প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন ছিলেন এতক্ষণ, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখতেছেন বা প্লে করেছেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। শেখ হাসিনা ও জয়ের ডলার পাচারের অভিযোগ অনেকটাই সত্য বলছেন দুদক চেয়ারম্যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন পাচারের অভিযোগ অনেকটাই সত্য। একথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বলেছেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রোববার 22 সেপ্টেম্বর বিকেলে প্রথম গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। সাংবাদিকদের সাথে মতবিনিময়ে দুদক চেয়ারম্যান বলেন, এ সময় দুদকের বিরুদ্ধে নানান অভিযোগ যৌক্তিক জানিয়ে প্রভাব মুক্তভাবে স্বচ্ছ তদন্ত করার প্রতিশ্রুতি দেন দুদক চেয়ারম্যান। টানা 15 বছর ক্ষমতাকে কুক্ষিগত করে দেশকে দুর্নীতির এক স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন আওয়ামী লীগ সরকার। দলের প্রভাব কাটিয়ে বিভিন্ন প্রকল্প ভাগিয়ে নিয়ে দুর্নীতি আর টাকা পাচারের প্রতিযোগিতা নেমেছিল আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে হাইকমান্ড পর্যন্ত। গণঅভ্যুত্থানে সাবেক শেখ হাসিনার পতনের পর তাদের দুর্নীতি ফিরিস্তি বের হচ্ছে প্রতিদিনই। তাদের দুর্নীতির এই মহাযজ্ঞে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও পিছিয়ে নেই। দেশ থেকে $300 মিলিয়ন যুক্তরাষ্ট্রে পাচার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে দুদক। সবাই সাংবাদিকদের এই সংস্থার নানান অনিয়ম সংস্থাকে কুক্ষিগত করা ও কর্মকর্তাদের দুর্নীতির বিষয়টি সামনে এনে নতুন কমিশনের অবস্থান জানতে চাইলে কমিশনাররা বলেন, কারো ভয়ভীতি দুদকের তদন্ত প্রভাবিত করতে পারবে না বলে জানান কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব হাফিজ আহমেদ ফরিদু, কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর। দর্শক, বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।